সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী সোহেল। আজ আমাদের মার্কেট নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব, কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছি মার্কেটে অনেকে প্যানিকড হয়ে আছেন। অনেকেই মার্কেট নিয়ে আমার মন্তব্য জানতে চেয়েছেন। তা এক এক করে সবাইকে তো উত্তর দেওয়া সম্ভব হয় না, তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করি। আমরা আজকে দেখব আমাদের মার্কেটটা বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা আসলে কোন পর্যায়ে রয়েছে। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আজকে এটি বিশ্লেষণের চেষ্টা করব। আর আমাদের শেয়ার মার্কেটে একটি বিষয় সবসময় মনে রাখবেন, আমরা অনেক সময় অনেক খুব আর্লি আতঙ্কিত হয়ে যাই বা আর্লি অনেক বেশি উৎসাহী হয়ে যায়। এটি কিন্তু ইমোশনাল অ্যাক্টিভিটিস। তা যে কোনো বিষয় নিয়ে, সেটি টেকনিক্যাল অ্যানালাইসিস হোক বা অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব আর্লি কোনো কিছু ভেবে ফেলা একেবারেই ঠিক না। এটিতে আপনার দেখা যাবে কখনো কখনো এটির জন্য হয়তো খুব লাভবান হবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটির জন্য অনেক বড় ক্ষতিও হয়ে যায়। জন্য আমরা আর্লি কোনো কিছু আগে ভাবতে যাব না, আগে মার্কেটকে পর্যবেক্ষণ করব, মার্কেট কোন পর্যায়ে আছে ভালোভাবে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। আজকে আপনাদের সাথে সেরকমই একটি আলোচনা করব আমাদের মার্কেট নিয়ে। আর অনেকে ইনবক্সে অনেকে আমাকে বিভিন্নভাবে মেসেজ করছেন বিভিন্ন নির্দিষ্ট শেয়ার নিয়ে অ্যানালাইসিস বা আমার মন্তব্য বা আমার মতামত জানার জন্য। ভাই, এই কাজগুলি করবেন না, আমি এটি পছন্দ করি না। কারণ আমি এই ভিডিওগুলো দেই টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যাতে আপনারা নিজেরাই টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেন এবং নিজেরাই নিজেদের এই টেকনিক্যাল বিশ্লেষণগুলো করতে পারেন এবং নিজেদের ডিসিশনগুলো নিজেরা নিতে পারেন। এগুলোর ক্ষেত্রে অন্যদের উপর নির্ভরশীল হবেন না। কারণ যেহেতু শেয়ার মার্কেটে ভবিষ্যৎ কেউই জানে না কেমন হতে পারে, তাই এইরকম বিশ্লেষণের ক্ষেত্রে অন্যদের উপর কখনো নির্ভরশীল হওয়া উচিত না। চেষ্টা করবেন নিজেরাই ভালোভাবে অ্যানালাইসিস শেখার এবং করার। আর আমাকে এ ধরনের কোনো ইন্ডিভিজুয়াল নির্দিষ্ট স্ক্রিপ্ট নিয়ে আমার মতামত জানতে চাইবেন না প্লিজ। আমি মাঝে মাঝে মার্কেট নিয়ে কিছু কথা বলি, মার্কেট নিয়ে বলি এমনভাবে বলার চেষ্টা করি যাতে সেখানে কোনো ইমোশন জড়িত না হয়ে পড়ে। শুধুমাত্র অ্যানালাইটিক্যাল দৃষ্টিকোণ থেকেই বিশ্লেষণ করার চেষ্টা করি। আর এর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে মার্কেটকে সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে, যার সাথে কোনো ইমোশন জড়িত থাকবে না। আর খুব আর্লি ডিসিশনও নেওয়া যাবে না, আর আর্লি উৎসাহী হওয়া যাবে না বেশি, আর আর্লি খুব হতাশও হয়ে যাবে না। এগুলো ইমোশন থেকে আমাদের দূরে থাকতে হবে। তা আসুন আজকে আমরা মার্কেটটা অ্যানালাইসিস করি। আমাদের মার্কেটের বর্তমান যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, প্রায় গত 5 দিনে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 208 পয়েন্টের মতো কমে গেছে হাই প্রাইস থেকে। তা এই পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত, ভাবছেন মার্কেট অনেক নিচে চলে যেতে পারে বা অনেক ধরনের বিভিন্ন রকম হতাশায় ভুগছেন। তা আমরা আজকে সঠিকভাবে বিশ্লেষণের চেষ্টা করব আমাদের মার্কেটটা আসলে কোন পর্যায়ে আছে। আমরা যদি দেখি এখন আমাদের মার্কেটটা, আপনারা যারা শিখছেন টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে তাদের প্রতি জিজ্ঞাসা যে আপনাকে বলতে পারবেন আমাদের মার্কেট এখনও আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে। এই জিনিসটা আগে ধরতে হবে, আমাদের মার্কেটকে আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। যারা এক্সপার্ট তারা তো জানেনই, কিন্তু যারা নতুন শিখছেন বা শিখতে চাইছেন তারা অনেকেই বুঝতে পারছেন না। তা মার্কেটে কয়েকদিন কারেকশন হলে মার্কেট ডাউন ট্রেন্ড বলা যায় না। মার্কেটের আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। আমরা দেখব আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড আগে কাকে বলে, তারপর আমি আমাদের মার্কেটটাকে ব্যাখ্যা করলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এটি বোঝার জন্য আপনার কোনো ট্রেনিং করারও প্রয়োজন নেই। মার্কেটের যে বেসিক বিষয় যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, মার্কেটের আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড যারা ধরতে পারবে তাদের যে কোনো, শুধু এই যে ইন্ডেক্সই না, আমাদের মার্কেটই না, যে কোনো শেয়ারই বিশ্লেষণ করা খুব সহজ হবে এবং ডিসিশন নিতে অনেক, দেখবেন যে আপনাদের অনেক সহজ হচ্ছে ডিসিশন নেওয়া। তা আসুন আমরা আগে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডটা দেখি, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের মার্কেট বিশ্লেষণ করলে বুঝতে পারবেন। আমি প্রথমে একটি ফ্রেশ শিট নিলাম। এখানে আমরা দেখব আমাদের মার্কেট এর আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড কোনগুলো বলে। ধরেন আমি কিছু আগে একটা ড্র করি। ধরুন মার্কেট এই যে এভাবে মুভ করে,
এই যে মুভগুলো করলো, এগুলো আমরা যদি দেখি, এটা হচ্ছে লো, প্রথম এটাকে আমরা বলবো লো, আর এটা হচ্ছে হাই প্রথম যখন হয়। আর যখন এই হাইটা থেকে আবার নিচে নেমে যায়, কিন্তু এই লোটা নিচে মার্কেট না যায়, তখন এটা কি হচ্ছে, এইটা তো লো হলো, তাহলে এটা হায়ার লো, তাই না? এই লোটা হায়ার লো হলো, অর্থাৎ এই লোটা ওপরে হয়েছে, এই জন্য হায়ার লো। এখন মার্কেট যখন এখান থেকে মুভ করছে, তাহলে এখান থেকে যতক্ষণ এই মার্কেট তো উপরে গেছে, যতক্ষণ এর নিচে, এটার নিচে না যাবে, এই লোর নিচে না যাবে, তখন পর্যন্ত এটা আপ ট্রেন্ড। ঠিক একইভাবে মার্কেট যদি এখানে থাকে, আমাদের আরেকটা কন্ডিশন আছে আপ ট্রেন্ড হওয়ার জন্য, হায়ার হাই হতে হয়। আমরা দেখুন শুধু হাই পেয়েছি, বেজ হাই পেয়েছি, হায়ার হাই পাই নাই। অ্যাকচুয়াল আপ ট্রেন্ড হবে এখানে যখন মার্কেট এই যে হাইটা ব্রেক করে ওপরে গেল, তখন এইটাকে আমরা বলবো হায়ার হাই, হায়ার হাই। আর যখন এই যে এখানে লোটা, আগের লোটা কোথায় ছিল, এখানে ছিল, তাহলে এইখানে যে লোটা তৈরি হলো, এটাকে আমরা কি বলবো, এটাও হায়ার লো। অর্থাৎ যতক্ষণ মার্কেট লোগুলো ওপরে হতে থাকবে, ততক্ষণ হায়ার লো হতে থাকবে, আর যতক্ষণ হাইগুলো ওপরে হতে থাকবে তার আগের হাই থেকে, ততক্ষণ এটা হায়ার হাই হতে থাকবে। এখন এই যে আমরা, তাহলে এই যে হাইটা হলো, এই হাইয়ের বেস হচ্ছে এই হায়ার লো, অর্থাৎ এইখানে সাপোর্ট পেয়ে মার্কেট এই হাইটাকে ব্রেক করে হায়ার হাই হয়েছে। তা এখানে যতক্ষণ মার্কেট এই পর্যায়ে এসে, এখানে যখন মার্কেট আসলো, এই পর্যায়ে এসে যতক্ষণ এই হাইকে নিচে গেলেই আমরা ডাউন ট্রেন্ড বলবো না, কারণ হায়ার হাই এখনও তো, এই হাই থেকে এই হাই এখনও উপরে। সো এটা আমাদেরকে হয়তো অ্যাজ এ সাপোর্ট হিসেবে মানুষের কাজ করতে পারে, কিন্তু আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের জন্য ডাউন ট্রেন্ড তখনই হবে যখন এই যে আগের লোটা, যে বেস লোটা, যেমন এইটা বেস লো ছিল, এই লোর, আর এই হাইয়ের পরে এখানে যে লোটা হচ্ছে, এইটা তার বেস লো, এইটা যতক্ষণ এইটার নিচে মার্কেট না চলে যাচ্ছে এখানে এসে, ততক্ষণ আমরা এটাকে এই হাইটাকে ব্রেক করে নিচে নামবে, ততক্ষণ এটাও আপ ট্রেন্ড থাকবে, অর্থাৎ এই লোটাকে যতক্ষণ ব্রেক না করবে। ঠিক একইভাবে যখন মার্কেট এখানে গেল, আবার একটা হায়ার হাই তৈরি করলো, এখন এটা তাহলে এই লোটা কী হবে, যে এটাও হায়ার লো। তা মার্কেটে যখন এই সিরিজটা চলতে থাকে, এই যে হায়ার হাই আর হায়ার লো, ততক্ষণ মার্কেট অবশ্যই আপ ট্রেন্ডে থাকবে। তবে মার্কেট তো এত সহজ সরলই হয় না, মার্কেটে এই ট্রেন্ডটাই হয়তো এমনভাবে হয়, এভাবে মুভ করতে করতে তৈরি হয়, এভাবে মুভ করতে করতে তৈরি হয়, এভাবে মুভ করতে করতে তৈরি হয়, কিন্তু বেস এটা একই। আমরা প্রতিটা এই লোগুলাকে ধরবো না, মেজর কারেকশনগুলোকে লো ধরবো। এটা মেজর হাই থেকে মেজর কারেকশন হয়েছে, সেই জন্য আমরা এখানে হচ্ছে এই মেজর কারেকশনগুলো, এই ছোট ছোট কারেকশনগুলোকে আমরা ধরবো না, এই ছোট ছোট কারেকশনগুলো। তাহলে আমরা এখানে যেমন মেজর কারেকশনগুলো দেখানো হচ্ছে, মার্কেট তো এভাবে মুভ করে না, এত সরল লেখা মুভ করে না, মার্কেট আঁকাবাঁকা হয়ে মুভ করে, ওঠানামার মধ্যে দিয়ে মার্কেট মুভ করে। তা যখন এই মেজর কারেকশনগুলোতে আমরা হাই এবং লোগুলা কাউন্ট করব, খুব ছোট কারেকশনগুলোতে আমরা হাই এবং লো কারেকশন করব না, তাহলে আমরা সঠিক ট্রেন্ড বুঝতে পারবো না। ঠিক একইভাবে মার্কেট যখন এইখানে আসলো, ধরেন এখানে এসে মার্কেট এখন এই দিকে আসছে, এই পর্যায়ে এসে আমরা এখন আমাদের এই লোটাকে যতক্ষণ না ব্রেক করে নিচে নামছে, সরি এটা একটু করে এখান থেকে, এই লোটাকে যতক্ষণ ব্রেক করে নিচে না নামছে, ততক্ষণ মার্কেট এখানে যতই ঘোরাঘুরি করুক, এর মাঝখানে যতই ঘোরাঘুরি করুক, যত ওপরে বা নিচেই নামুক না কেন, যতক্ষণ এই লোটা নিচে নামছে, এই যে আগের যে বেস লো হায়ার লো, এইটার লো নিচে পেয়েছে, সমান হয় না, আমি একটু করছি, এটা নিচে না যাচ্ছে, ততক্ষণ মার্কেট আপ ট্রেন্ডে পড়বো। এখানে হয়তো আরেকটা হায়ার হাই ক্রিয়েট করেছে, কিন্তু হায়ার লো যেটা আগে ছিল, এই লোর নিচে মার্কেট যায়নি যতক্ষণ এই মার্কেট। এখন আপনাদের কাছে আরেকটি প্রশ্ন করব, সেটা হচ্ছে মার্কেট হায়ার আপ ট্রেন্ডের পরে কী আসে। যদি আপনাদেরকে প্রশ্ন করি আপ ট্রেন্ডের পর কী আসে, অনেকেই হয়তো বলে ফেলেন আপ ট্রেন্ডের পর ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের পর আপ ট্রেন্ড। না, বিষয়টা কিন্তু তা না। আপ ট্রেন্ডের পরে সবসময় ডাউন ট্রেন্ড হয় না, কখনো কখনো দেখবেন যে আপ ট্রেন্ডের পর ডাউন ট্রেন্ড আসতে পারে, তবে সব সময় না। আপ ট্রেন্ডের পরে মার্কেটের কয়েকটা আছে, কনসলিডেশন এরিয়ার পরে, অর্থাৎ সাইডওয়েজ। এখন কনসলিডেশন এরিয়াটা কি? কনসলিডেশন মানে হচ্ছে
একত্রীকরণ বা একটি জায়গার মধ্যে রেঞ্জের মধ্যে ঘোরপাক করা। ধরুন এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এই যে এই রেঞ্জটার মধ্যে, এখানে যদি আমরা এই রেঞ্জটার মধ্যে মার্কেট এখন এখানে আছে যে সাইডওয়েজে আছে, এটি কনসলিডেশন, অর্থাৎ মার্কেটে একটি জায়গার মধ্যে ঘোরাফেরা। এই মধ্যে মার্কেট সারা সবসময় থাকবে না, হয় এদিক থেকে ব্রেকআউট হবে, না হলে এদিক থেকে ব্রেকআউট হবে। এদিক থেকে ব্রেকআউট হলে আমাদের আপ ট্রেন্ড আর কন্টিনিউ করবে, আর একটা নতুন হাই তৈরি হবে, আর এদিক থেকে ব্রেক করলে আমাদের ডাউন ট্রেন্ড তৈরি হবে, অর্থাৎ এটা সাইডওয়েজ। তাহলে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি কখন দেখতে পাই যে মার্কেট সবসময় যে আপ ট্রেন্ডের পর ডাউন ট্রেন্ড আসবে তা না, মার্কেটের আপ ট্রেন্ডের পরে সাইডওয়েজ বা কনসলিডেশন আসতে পারে। আবার এই কনসলিডেশন পরে এই সাইডওয়েজের পর মার্কেট আবার পুনরায় আপ ট্রেন্ডে যেতে পারে, অথবা এই কনসলিডেশন পরে মার্কেট আবার পুনরায় এখান থেকে ডাউন ট্রেন্ডও যেতে পারে। তাহলে এই দুইটা জিনিসই হতে পারে। তার মানে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড যে পর্যায়ক্রমে আসতে থাকবে তা না, আমাদের মার্কেটটা এখন আমরা বিশ্লেষণ করলে বুঝতে পারবো। অর্থাৎ মার্কেটে কখনো কখনো এরকম কনসিডারেশন এরিয়া আসতে পারে, রেঞ্জ আসতে পারে, তারপরে এখান থেকে অর্থাৎ সাইডওয়েজ আসতে পারে, এখান থেকে মার্কেট নিচেও আসতে পারে, উপরে যেতে পারে। কিন্তু যতক্ষণ এই রেঞ্জের মধ্যে মার্কেটটা থাকবে ততক্ষণ বলতে পারবেন না যে ডাউন ট্রেন্ডে আছে, ততক্ষণ আপ ট্রেন্ডে কিন্তু আছে। যতক্ষণ হায়ার হাই ক্রিয়েট হয়ে আছে এবং হায়ার লোকে ব্রেক না করেছে ততক্ষণ মার্কেট অর্থাৎ লোয়ার লো, অর্থাৎ এই হায়ার লো, তো এই লো এইটা যখন এইখানে যদি চলে আসতো তাহলে এইটা হয়ে যেত লোয়ার লো, যেহেতু এইখানে এই লোটা হচ্ছে এর আগের লো, তখন এইটা হয়তো লোয়ার লো। কিন্তু যেহেতু লোয়ার লো ক্রিয়েট হয় নাই, এই লোর ওপরে যতক্ষণ মার্কেট আছে সেটা যত দীর্ঘ সময় থাকুক না কেন ততক্ষণ এটিকে আপ ট্রেন্ডে ধরবো, যেহেতু মার্কেটের এই হায়ার লোর ওপরেই মার্কেট আছে। আর হায়ার ওপরে গেলে তো আরেকটা আপ ট্রেন্ড পাবো, কিন্তু এখান থেকে যতক্ষণ এই এরিয়া থাকবে এখান থেকে দুটা সম্ভাবনাই থাকবে, একটা হচ্ছে আবার কন্টিনিউ করা আপ ট্রেন্ড, আর আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ডে চলে যাওয়া। তা যতক্ষণই ডাউন ট্রেন্ডে না যাচ্ছে ততক্ষণ আমরা এইখান থেকে কোনো আর্লি ডিসিশন নেব না, এখানে এসেও আমরা কোনো আর্লি ডিসিশন নেব না, এখানে প্যানিকড হব না। মার্কেট ওয়েট করব কখন কনফার্ম হওয়ার জন্য। মার্কেট যখন এটা কনফার্ম হয়ে যাবে, এটা কিন্তু নেমে গেলেও কিন্তু মার্কেট আমরা তখন কনফার্ম হয় না। অনেক সময় এইটা এরকম এসেও কিন্তু মার্কেটের দুইটা সিরিজ লাগে, একটা হচ্ছে আপ ট্রেন্ডের জন্য যেমন দুইটা সিরিজ লাগে, ডাউন ট্রেন্ডের একটা হচ্ছে হায়ার হাই এবং হায়ার লো। এখন এখান থেকে যদি লোয়ার লো হলো, কিন্তু এই লোটার থেকে আবার মার্কেট ঘুরে উপরেও যেতে পারে, এখানেও যেতে পারে, তখন কিন্তু মার্কেট এখান থেকে এটার হায়ার হাই হয়ে যাবে, তখনও কিন্তু এটা আপ ট্রেন্ডই বলা যাবে। কখনো কখনো মার্কেট এরকমভাবে আমাদেরকে ট্র্যাপ করতে পারে, আমাদেরকে এখানে ফলস ব্রেকআউট দিয়ে উপরে চলে যেতে পারে, তো সেটাও কিন্তু আপ ট্রেন্ড ধরা হবে। এখন মার্কেটে কখন ডাউন ট্রেন্ড আমরা বলি, ডাউন ট্রেন্ড তখনই হয় যেমন এখান থেকে লোয়ার লো হয়েছে, এটা ডাউন ট্রেন্ড তাও বলা যাবে না, এটা ডাউন ট্রেন্ডের একটা সম্ভাব্যতা তৈরি হবে, সম্ভাব্য ডাউন ট্রেন্ড। কিন্তু এখান থেকে যদি এই যে এই হাই, এর আগের হাই কোথায় ছিল, এই হাইয়ের নিচে হাই এখানে এসেও যদি হাই তৈরি করে আবার লোয়ার লো তৈরি করে, তাহলে সিরিজ হবে। এখানে তো আমরা হায়ার লো, এখানে লোয়ার লো, তার মানে আমাদের অন্তত এই যে লোয়ার হাই দরকার একটা, এটা কি বলবো, লোয়ার হাই। এটা যেমন হায়ার হাই, এটা লোয়ার হাই। তার মানে আমাদের ডাউন ট্রেন্ডের জন্য দুটা বিষয় দরকার, একটা হচ্ছে শুধু লোয়ার লো পেলে আমরা ডাউন ট্রেন্ড কনফার্ম না, সাথে আমাদের লোয়ার হাইও প্রয়োজন। যেমন এইটা হচ্ছে হায়ার হাই, তার নিচে হাই হলে লোয়ার হাই। তার মানে যখন একটা সিরিজ তৈরি হবে লোয়ার হাই এবং লোয়ার লো, ওপর থেকে নিচে নামলে আগে হবে লোয়ার লোর পরে যদি এই হাইয়ের উপরে না যেতে পারে তাহলে লোয়ার হাই তৈরি হবে, তারপরে এই লোয়ার লোর নিচে আবার মার্কেটকে আসতে হবে। এই যে যখন এই দিকে আসলে তখন আমরা বুঝবো অ্যাকচুয়াল ডাউন ট্রেন্ড, অর্থাৎ একটি সিরিজ। যেমন এইখানে যেমন সিরিজগুলো যদি দেখি, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এই তো হায়ার লো। কিন্তু এইভাবে সিরিজটা থাকবে নিচে নামার সময়, যে আপনার লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। তো অন্তত প্রথম সিরিজটা আসতে হবে, লোয়ার লো আর লোয়ার হাইটা যতক্ষণ না আসবে ততক্ষণ ডাউন ট্রেন্ড কনফার্ম না। এখন আমি যদি আপনাদেরকে চার্টে বোঝাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা। তাহলে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের মধ্যে যে মূল বৈশিষ্ট্যটা আমরা দেখলাম, যে এই বৈশিষ্ট্য অর্থাৎ আপ ট্রেন্ডের পরেই যে ডাউন ট্রেন্ড আসবে এমন সবসময় হয় না, আপ ট্রেন্ডের পরে কনসলিডেশন হয়ে সেটা আবার ডাউন ট্রেন্ড আসতেও পারে, আবার পুনরায় আপ ট্রেন্ডে মার্কেট চলে যেতে পারে। আমাদের মার্কেটটা বর্তমানে এমন পজিশনে আছে, যদি দেখাই চার্টে বুঝতে পারবেন। যদি আমাদের এখান থেকে দেখি,
যে আমাদের এই মার্কেটটাকে আমরা এই করি। যেমন এইটা হচ্ছে আমাদের মার্কেটে যখন আসলো, লেখাগুলো একটু ক্যামেরায় ছোট আসবে, বুঝতে পারবে বলে জানি না, কারণ এখানে ফন্টগুলো একটু ছোট আসে। ধর এটা হচ্ছে লোয়ার লো, এটাকে আমি লোয়ার লো ধরলাম, কারণ এখানে আগে লো ছিল, এটা লোয়ার লো। মার্কেট এখানে আসছে, এই লোর নিচে মার্কেট আর যায় নাই। তারপরে কি হলো, মার্কেট এইখানে হাই তৈরি হলো। এটাকে আমি আপাতত হাই ধরছি, হায়ার হাই বলা যাবে না, কারণ এর উপরেও হাই আছে। এটাকে আপাতত আমি হাই ধরছি, শুধু হাই ধরছি। এখন এটা হচ্ছে হাই, লোয়ার লোর পরে মার্কেট হাই করলো। হাই করার পরে মার্কেট আমরা যখন দেখলাম এখানে আর এসে এই লোর নিচে মার্কেট যখন গেল না, তখন এটাকে বলবো আমরা হায়ার লো, তাই না? যেহেতু মার্কেট এর নিচে যায় নাই, তখন এটা হায়ার লো, অর্থাৎ ওপরে লো তৈরি হয়েছে এই লোর থেকে, এই জন্য হায়ার লো। তাহলে মার্কেটে আমরা একটা সিরিজ পেলাম, কোনটা? লোয়ার লো আর হচ্ছে হায়ার লো। আমাদের আরেকটা সিরিজ দরকার, সেটা হচ্ছে হাই হায়ার হাই, তাই না? তো এখন এই যে আমরা দেখছি হাই, কিন্তু এইখানে দেখেন মার্কেটে কিন্তু এইখানে আমরা কাউন্ট করছি, কিন্তু মার্কেটে এইখানে আমরা এটাকে এটা হায়ার হাই ধরবো না, এটাকে লো ধরবো না, কারণ এই কারেকশনটা খুবই মেজর কারেকশন না। কারণ মেজর কারেকশন যতক্ষণ না আসবে তখন আমরা হাই আর লো কাউন্ট করবো না। হায়ার লো কাউন্ট করবো তখনই যখন একটা মোটামুটি মেজর কারেকশন আসবে অন্যান্য মার্কেটের অন্যান্য কারেকশনগুলোর অনুপাতে আর কি। তাহলে আমরা এইখানে তো কাউন্ট করবো না, কারণ এটা এরকম মার্কেট তো সরল রেখায় সবসময় যাবে না, হ্যাঁ, মার্কেট ওঠানামার মধ্যে দিয়ে চলে। তখন আমরা যদি এইখানে যাই, তাহলে এটা যেহেতু হাই, তাহলে এখানে আমরা পাবো হায়ার হাই। তাহলে আমরা এখানে যখন হায়ার হাই, আর এইটাও এখন তারপরে লো আসলে এখানে, তাহলে এই লোটা হচ্ছে আমাদের লোয়ার লো। এটা একটু মেজর কারেকশন ধরা যায় তখন এর জন্য, কিন্তু এটাকে মেজর কারেকশন না বলে এটাকে আমরা কাউন্ট করছি না। তাই সেগুলো কাউন্ট করাও যাবে না, এটা নিয়মের মধ্যেই পড়ে। এটা হচ্ছে হায়ার লো, তার মানে মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করছিল, এখান থেকে মার্কেট উঠে এই হাইটাকে যেহেতু ব্রেক করেছে, তাহলে এটাও হায়ার হাই, এইখানে মার্কেট হায়ার হাই গেল, অর্থাৎ মার্কেট এখানে এখন আপ ট্রেন্ড। আর এই লোটাও এই লোর ওপরে হয়েছে, কিছুটা ওপরে হয়েছে, তারপরে এটাকে যেহেতু কিছুটা ওপরে হয়েছে, এটা ব্রেক করে নিচে নামিয়ে, তাহলে এটা হায়ার লোই হবে, এটাও হায়ার লো হবে। তাহলে এটাও হায়ার লো তৈরি হয়েছে। আমরা এখানে দিলাম। আচ্ছা, এটা যখন হায়ার তৈরি হলো, এইখানে যদি আমরা এটাকে ধরিও, এই কারেকশনটাকে ধরিও, এটা মোটামুটি মেজর না হলো কাছাকাছি, কিন্তু এটাকে ধরিও, তাও ধরতে পারি, আবার নাও ধরতে পারি। ধরেন আমি এটাকে ধরলাম না, কারণ এই কারেকশনগুলোর তুলনায় এটা খুবই সামান্য কারেকশন, এটাকে আমি ধরছি না, কারণ মার্কেট একেবারে সরলরেখায় মুভ করে না, আগেও বলেছি। তাহলে এটা এই লোটাকে ধরলাম, এই লোটার কাছাকাছি, আর এটাকে খুব ছোট একটা কারেকশন, এখানেও আমরা ধরবো না। তাহলে এইটাকে এখানে যদি যায়, তাহলে মার্কেট এখানে হায়ার হাই হয়েছে, এখানে মার্কেট হায়ার হাই। আর এখানে এখন পর্যন্ত মার্কেট যদি আমরা দেখি, তাহলে মার্কেট এখন পর্যন্ত হায়ার লোতেই আছে, হায়ার লো। এখন যদিও কন্টিনিউ করছে, এখনও বলা যাচ্ছে আমাকে। এখন এই যে হায়ার লোতে আছে, তাহলে আমাদের সিরিজগুলো আপ ট্রেন্ডের প্রত্যেকটা সিরিজগুলো এখনও বর্তমান। এখানে হায়ার হাই, এখানে হায়ার হাই, এখানেও হায়ার হাই, এখানে হায়ার লো, এখানে হায়ার লো, এখানেও হায়ার লো। তাহলে এখন পর্যন্ত এটা সম্পূর্ণ আপ ট্রেন্ডে আছে মার্কেট। বর্তমান পর্যন্ত আমাদের মার্কেট এখন ডাউন ট্রেন্ড এখনও বলা যাবে না। মার্কেটের ডাউন ট্রেন্ড কখন তাহলেই হবে? তারা আগের যে বেজ লোটা কোনটা? এইটা। আমরা ছোট ছোট কারেকশনকে ধরছি না, ধরাও ঠিক না। তাহলে এইটা, তাহলে এইখানে কত ছিল যদি দেখি, আমরা এখানে ছিল 5306.54। আমরা যদি একটা লাইন টানি 5306.54, যদি এটা টানি, তাহলে আমাদের এই লোটা এখানে আসে। এখানে আমরা যদি দেখি, এইখানে আরেকটা কাছাকাছি, আগের লোটা কাছাকাছি ছিল, এটা কত ছিল? এটা যদি এখানে লোকে 5298, অর্থাৎ প্রায় 5300 ধরেন। এখান থেকে উড়ের যদি ধরি 5000, কত আসে? 5000, আগেরটা হচ্ছে 5298.47, অর্থাৎ আমরা তো ধরবো এইটা নিয়ারেস্টটা, কিন্তু 5306 বা 5300, এই 3-4 মানে 5-6 ইন্ডেক্স আমরা ধরেন এটাকে ধরলাম না।
এখন এই যে 5300 নিচে যতক্ষণ মার্কেট না যাচ্ছে ততক্ষণ এটা আপ ট্রেন্ডেই আছে। এখন কি হচ্ছে মার্কেট কীভাবে, তাহলে আপ ট্রেন্ডের পরে যে আমরা বলেছি আপ ট্রেন্ডের পর সবসময় যে ডাউন ট্রেন্ড হবে, আর এইখানে হাইটা যদি আমরা ধরি, এটাই সর্বোচ্চ হাই, এটা ছিল আমাদের 5674.51, 5674.51। যদি এটা ধরি তাহলে মার্কেট যত এটার ওপরে এখন যাবে কি না বা এটার নিচে আসবে কি না, এখান থেকে আমরা আগেই সিদ্ধান্ত নিব না মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে বা আপ ট্রেন্ডে যাবে। এখান থেকে দুইটা জিনিসই পসিবল, অর্থাৎ এখানে কিছুটা এখানে যতই ঘোরাঘুরি করুক, এখানে যদি মার্কেট যতক্ষণই ঘোরাঘুরি করুক, যদি এখান থেকে এখানে যায়, এখানে আসে, এখানে যায়, আবার এখানে চলে আসে, এখানে যায়, এখানে এসে আবার এখানে যায়, যতক্ষণ মার্কেট এইটার নিচে না চলে যাচ্ছে, মার্কেট যতক্ষণ এইটার নিচে চলে না যাচ্ছে আর এটার উপরে যাচ্ছে, ততক্ষণ হায়ার হাই না তৈরি করছে, ততক্ষণ আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এখান থেকে, নাকি এখন তো আপ ট্রেন্ডেই আছে, আরও বেশি আপ ট্রেন্ডে যাবে, নাকি মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসবে, ততক্ষণ কেউই বলতে পারে না। তার মানে এখান থেকে কী হতে পারে, দুটা জিনিস পসিবল। এটা যেটা আমরা এখানে দেখেছিলাম, এখানে যেমন দুইটা জিনিস পসিবল ছিল, যে মার্কেট কনসিডারেশন এরিয়ার পরে নিচে ডাউন ট্রেন্ড করবে নাকি আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, সেটা আমরা এই ব্রেকআউট দুটার উপর নির্ভর করে। যতক্ষণ না এই যে মেজর ব্রেকআউট হচ্ছে, ততক্ষণ এই কনসলিডেশন এরিয়ার যখন এই লো, এই যে এখানে যে এই লোটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ 5300 ব্রেক না করছে ততক্ষণ আমরা আপ ট্রেন্ড ধরবো। অর্থাৎ 5300 ব্রেক করবে নাকি এখান থেকে 5674 পয়েন্ট ব্রেক করবে, তার উপর ডিপেন্ড করে যে পরের ট্রেন্ডটা কোথায় যাবে। তাহলে এইখানে এমন হতে পারে মার্কেট কিছুদিন কনসলিডেশন এরিয়া থাকার পরে আবার পুনরায় আপ ট্রেন্ডে যেতে পারে, বা এখানে কনসলিডেশন হওয়ার পরে মার্কেট আবার নিচে যেতে পারে। অর্থাৎ এই দুইটা রেঞ্জের মধ্যে তো সবসময় মার্কেট থাকবে না। তাহলে দুইটাই এখন পসিবল। এখন আমরা অনেকেই প্যানিকড হয়ে যাই যে এখানে এসে না ডাউন ট্রেন্ড শুরু হয়ে সব বিক্রি করা শুরু করে দিয়ে আমরা এই করি। হ্যাঁ, আর্লি এই সিদ্ধান্তের ফলে হয়তো মার্কেট পড়ে গেলে আপনি লাভবান হবেন, আপনি কম লসে সেল করে দিয়েছেন, তখন মনে হবে। কিন্তু যদি এখান থেকে মার্কেট উঠে যায় তখন আপনাকে আবার অনেক উপরে যে শেয়ার নিতে হবে, অর্থাৎ এই যে মুনাফাগুলো সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা আপনার চলে যাবে, তখন আপনি অনেক হাই রেটে বাই করবেন, রিস্ক আরও বেড়ে যাবে। এই জন্য মার্কেটকে একটুখানি পর্যবেক্ষণ করা উচিত। আপনার হাতে যে শেয়ারগুলো আছে সেগুলো একটু পর্যবেক্ষণ করে ডিসিশন হওয়া উচিত। এটা তো ইন্ডেক্সের ক্ষেত্রে, আপনার নির্দিষ্ট শেয়ারের ক্ষেত্রেও নিশ্চয়ই এরকমই আছে। এখন এর মধ্যে আমরা যতক্ষণ মার্কেট নিচে না যাচ্ছে ততক্ষণ ডাউন ট্রেন্ড বলতে পারছি না। আবার এখানে যখন লোয়ার লো হবে, লোয়ার লোর পরে আবার লোয়ার হাইও হতে হবে। ধরেন এখান থেকে যদি আমরা এমন আঁকি যে মার্কেট যদি এখান থেকে, এই যে আমরা এখন যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, মার্কেট এখানে এসে ধরেন এখানে একটা হাই হলো, এখানে এসে এখানে হাই হয়ে মার্কেট এখানে যে ধরেন এখানে চলে আসলো, ধরি এখানে চলে আসলো, এই যে মার্কেট চলে আসলো, এখন এইটাকে কি বলবো, এখন এইটাকে আমরা যেখানে চলে আসুক আরও এত বেশি নিচে বা আগে, যেটা হচ্ছে এইটাকে আমরা তখন কি হবে, এটাকে আমরা কি বলবো, এটাকে তো হায়ার লোই আছে, এইখানে কি হবে, এখানে যখন লো তৈরি করবে লোয়ার লো, এই লোটা যদি আরেকটু নিচে হয় তাহলে আমরা এই যে এর নিচে হলেই এটাকে হায়ার লো, আর এটা কি হয়ে যাবে লোয়ার লো। যদি আমরা একটা যদি এখানে হয়ে যায় এটা লোয়ার লো, কারণ এই লো থেকে এই লো নিচে, তখন লোয়ার লো। এখন লোয়ার লো হয়ে গেলেও কিন্তু ডাউন ট্রেন্ড কনফার্ম না। ডাউন ট্রেন্ডের যে দুইটা সিরিজ দরকার, একটা লোয়ার লো আর একটা হচ্ছে এখানে কিন্তু এখন পর্যন্ত লাস্ট যে হাইটা এখানে ছিল এটা হচ্ছে হায়ার হাই। ওকে, এই যে আমাদের দরকার আরেকটা সিরিজ দরকার, সেটা হচ্ছে হায়ার হাই এবং লোয়ার হাই। এই যে লোয়ার হাই, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই দুইটা সিরিজ না আসবে ডাউন ট্রেন্ডের জন্য, লোয়ার হাই আর লোয়ার লো, এই দুইটা আপনাকে লাগবে, ততক্ষণ ডাউন ট্রেন্ড কনফার্ম হবে না। শুধু একটা লোয়ার লো হয়ে গেল বা একটা শুধুমাত্র লোয়ার হাই হয়ে গেল আপনি ডাউন ট্রেন্ড কনফার্ম না। এই ডাউন ট্রেন্ড কনফার্ম হবে লোয়ার হাইয়ের পরে লোয়ার লো হতে হবে, তা না ততক্ষণ
পর্যন্ত ডাউন ট্রেন্ড বলা যাবে না। ঠিক একইভাবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে শুধু হায়ার হাই হলেই আপ ট্রেন্ড হয় না, হায়ার হাই হওয়ার পর একটা হায়ার লো হতে হয়। যেমন এই যে হাই হওয়ার পরে বা হায়ার হাই হওয়ার পরে একটা হায়ার লো তৈরি করেছে, কারণ এই হাইটা হওয়ার পরে এই লোর নিচে চলে যেতে পারতো, সেটা তো আপ ট্রেন্ড হতো না। অর্থাৎ যেমন হাই হওয়ার পর বা হায়ার হাই হওয়ার পরে যেমন হায়ার লো দরকার ছিল, এই দুইটা সিরিজ দরকার ছিল ডাউন ট্রেন্ডে। শুধুমাত্র হায়ার এই যে লোয়ার লো হলেই এনাফ না, লোয়ার লো হওয়ার পরে লোয়ার হাইও প্রয়োজন। বা এখানে আমরা এখানে হায়ার লো দেখছি, আগে লোয়ার হাই হয়েছে তারপরে লোয়ার লো হয়েছে, তো লোয়ার হাই এবং লোয়ার লো এই দুইটা সিরিজ দরকার। তাহলে আমাদের মার্কেট এখন পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ড কনফার্ম হয় নাই। এখান থেকে আমরা মার্কেট যে কোনো দিকে যেতে পারে, এখান থেকে কনসিডারেশন রেঞ্জে কিছুদিন থাকতে পারে, মার্কেটটাকে সাইডওয়েজে থেকে মার্কেট আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে, অথবা আবার ডাউন ট্রেন্ডও আসতে পারে। তা মার্কেট এখন এখান থেকে আর্লি ডিসিশন একেবারে নেওয়া খুবই আমি মনে করি আমি এখান থেকে আর্লি ডিসিশন নেওয়া যাবে না। আর্লি ডিসিশন সবসময় বুঝবেন, আর্লি যখন আপনি ডিসিশন নিচ্ছেন তখন সেটা ইমোশনাল অ্যাক্টিভিটিস, মার্কেটে ইমোশন থাকা যাবে না, ইমোশন লেসভাবেই আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এখন যদি আমরা আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখব, যে এটা তো আমরা খুব শর্ট টার্ম দেখলাম, আমরা একটু লং টার্মও দেখব, তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন কেন মার্কেট থেকে আমি এরকম কথা বলছি। কারণ মার্কেট এখান থেকে যদি নিচেও আসতে পারে, কিন্তু মার্কেটের সম্ভাবনাও অনেক বেশি আছে। যদি আমরা এখান থেকে দেখি আমাদের মার্কেট কীভাবে আমাদের আপ ট্রেন্ডগুলো দেখি, এইগুলা ট্রেন্ডগুলো একটুখানি লাইন ট্রেন আমরা চ্যানেলগুলো দেখি, এখান থেকে প্রাইস মুভ করেছিল, তারপরে এখান থেকে আমরা দেখলাম যে এইখান থেকে এইখানে এসে আসলো প্রাইসে। তো যদি নিচের সাপোর্ট এরিয়াগুলো আমরা একটু করে দেখছি, তারপরে এখান থেকে এখানে, তারপরে মার্কেট আমরা চ্যানেল দিয়ে একটা প্রাইস চ্যানেলটাকে এভাবেই করে দিলাম, তারপরে এই এটা বেস করে যদি করি এখানে, এটা হচ্ছে বড় এখান নিচের লোগুলো আমরা যদি ওপরে দেখি, তাহলে মার্কেট এখান থেকে ধরেন এখানে আসলো, তারপরে এখান থেকে পরবর্তীতে হাই এখানে, তারপরে পরবর্তী হাই এখান থেকে এখানে, তারপরে মার্কেট এভাবে আমরা প্রত্যেকটা হায়ার হাইকে সংযোগ করলে একটা চ্যানেল তৈরি হবে, এখান থেকে মার্কেটের মুভমেন্টটা আরও সহজে বোঝা যায়। তারপরে এখানে অর্থাৎ এই হাইগুলো বেশিরভাগগুলো হাইগুলো নিয়ে একদম টপ নিতে হবে, এবং প্রথমে যদি পাশাপাশি সংযোগ হয় তাহলে সবগুলো সংযোগ করে নিলে আর কনসিডার করে নিলেন, তাহলে এটা হবে। তাহলে মার্কেট বর্তমান এই অবস্থানে আছে। যদি এখন আমরা দেখি মার্কেটটা কিন্তু এখনও আপের দিকে আছে, যদিও একটু কার্ভ হয়েছে, মানে এখান থেকে অনেক বেশি ছিল, ওপরে ছিল, এখান থেকে একটু হয়েছে, কিন্তু রেঞ্জও তো বড়। তাহলে এখান থেকে মার্কেট এখানে সাপোর্ট পেয়ে উপরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা এখান থেকে নিচে যদি নামে, যতক্ষণ এইটা নিচে নামবে এখান থেকে আবার সাইডওয়েজে যে মার্কেট আবার উপরে যেতে পারে। এই জন্য আমাদের দুইটার দিকেই করতে হবে। এখন আমরা যদি একটু লং টার্ম মার্কেটটা দেখি, তাহলে যতক্ষণ আমরা এই রেঞ্জটা 5300, অর্থাৎ এইটাকে আমরা হলুদ কালার দিয়ে দিই, যতক্ষণ 5300 নিচে মার্কেট না যাচ্ছে ততক্ষণ আমরা ডাউন ট্রেন্ড বলতে পারবো না আমাদের মার্কেটকে। মার্কেট ডাউন ট্রেন্ড হলে 5300 এই লেভেলটার নিচে যেতে হবে, অর্থাৎ এই লোটা একুরেট যদি বলি এই লোটা, বা আপনি এটাকেও ধরতে পারেন, এই দুইটার তো আমি এটা নিয়ারেস্টটাই ধরতে হয় সবসময়, নিয়ারেস্টটা ধরলেও 5306.54। তা এই জন্য মার্কেট এখনও যেহেতু এখান থেকে বেশ দূরে আছে, তারপর এখানে যদি আমরা একটা এই যে এটা আমরা এখন যে চার্ট এটা তৈরি করলাম, সে ভিত্তিতে এই লো আর এই লোর ভিত্তিতে যখন আমরা তৈরি করলাম, তখন মার্কেট এই রেঞ্জে এখনও আসে নাই, তাই না? তার মানে এখানে যদি আমরা করতে পারি, জাস্ট একটু ঝুঁকিপূর্ণ এরিয়া যদি সিলেক্ট করি, এখানে আসলেই যে মার্কেট সেল করে দিব তা না, কারণ আমাদের ডাউন ট্রেন্ড না হওয়ার পর তো আমরা করবো না। তখনও মার্কেটে সবসময় আমরা দেখবো যে মার্কেট আমাদেরকে ট্র্যাপ করতে চাইবে, আমাদেরকে ওপরে যাওয়ার আগে আমাদেরকে নিচে ফেলে রাখতে চাইবে, আবার নিচে যাওয়ার সময় ওপরে আটকানোর চেষ্টা করবে। আমরা যদি এইখান থেকে দেখি, এই রেঞ্জটাকে যদি আমরা একটু আঁকি, সমান করে আঁকি, হ্যাঁ, যদি এটাকে আঁকি তাহলে আমরা এখানে যদি একটা ডার্ক কালার দিয়ে দিই, তাহলে যতক্ষণ এই রেঞ্জে, অন্তত এই রেঞ্জে মার্কেট যতক্ষণ আসলে কিছুটা
এই থাকতে পারি, কিন্তু এটার নিচে হলে কনফার্ম করবে। তো অর্থাৎ এখনও পর্যন্ত মার্কেটে এই রেঞ্জে কিন্তু আসে নাই। হ্যাঁ, এই রেঞ্জে আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। তারপরে এই রেঞ্জটা আমরা একটুখানি নড়ে চড়ে বলবো, একটুখানি উভয় দিকে নিচে যাওয়ার মতো হলেও আমাদেরকে তার জন্য তৈরি থাকতে হবে। ডাউন ট্রেন্ডে আমরা থাকবো না। ডাউন ট্রেন্ডে যারাই আটকে যায়, অনেকে ইমোশনালভাবে দেখা যাচ্ছে। আমি অনেক মানুষকে চিনি যারা 100-150 টাকায় শেয়ার কিনছেন, তাদের শেয়ারের দাম এখন 10 টাকা 15 টাকা ও হয়ে গিয়েছিল একটা সময়, মার্কেট যখন খারাপ ছিল, এই যে কিছু কয়েক মাস আগে। কিন্তু আমার কথা হলো, একটা শেয়ার আপনি 100 টাকায় বা 120 টাকায় কিনবেন, একটা শেয়ার 10 টাকা, আপনি কত পর্যন্ত ওয়েট করতে পারবেন? অর্থাৎ চাইবেন আপনার পুরো পুঁজি কি ঝুঁকিতে লাগাবেন? একটা নির্দিষ্টতে হবে যে আমি হয়তো 20 টাকা লাভ করার জন্য আসছি, কিন্তু আমি 20 টাকা যদি লাভ করতে চাই তাহলে আমি কত টাকা ঝুঁকি নেব? অন্তত মানে 3 ভাগের 1 ভাগ আপনি তো মানে নেবেন, ঝুঁকি নিতে হবে। তার মানে আমার হচ্ছিল, যদি আমার অপরচুনিটি থাকে 10 টাকার, তাহলে অন্তত 3 টাকা আমি ঝুঁকি আমাকে বন্ধ করতে হবে। 3 ভাগের 1 ভাগই নেন, তাহলে অন্তত 2টা ট্রেড যদি আপনার হয়, মিসও হয়, আপনি লসও করেন, একটা ট্রেড যদি আপনি লাভ করেন, তো অন্তত আপনার কি হবে, যদি অর্থাৎ 6 টাকার আপনি যদি আপনি 6 ধরেন 2 টাকা মানে প্রফিট এবং এই রেশিও যদি আমি বলি, এভাবে যদি আরও সহজভাবে বলি, তাহলে লস এবং প্রফিট রেশিও 1:3 রাখবেন অন্তত। অর্থাৎ প্রফিট যদি 6 টাকা করেন, লস 2 টাকা নিতে হবে। লস যদি 2 টাকা করেন, তাহলে প্রফিট 6 টাকা। এভাবে যখনই করে দেবেন, অন্তত 2টা ট্রেড যদি আপনি লস করবেন হচ্ছে আপনার 2 টাকা করে 4 টাকা, কমিশন তো আছেই এর মধ্যে, আর একটাতে আপনার করলে 6 টাকা। অর্থাৎ কমিশন দিয়ে অন্তত সমান থাকবেন, লস করবেন না, যে 3টা ট্রেডের মধ্যে 2টাতে আপনি পরাজিত হন। তা এই জন্য ওইটা আবার মানি ম্যানেজমেন্টের মধ্যে চলে যায়, সেটাও অবশ্যই করতে হয়। অনেক সময় আমরা ট্রেন্ডের সাথে পারি না, ট্রেন্ড বুঝতে পারি না আগে, ট্রেন্ড তো কনফার্ম হয় অনেক পরে, যে তখন আমাদের কিছু লস হয়ে যায়। কিন্তু আপনার প্রফিট এবং লস রেশিও যদি আপনি ওইভাবে করে নেন, অর্থাৎ 3:1 বা 4:1, তাহলে আপনার এদিকে মানি ম্যানেজমেন্ট করে নিলে আপনার এদিকে আবার ঝুঁকি কমে যাবে। এটা গেলো তো একটা দিক। এখন আমাদের মার্কেটটাকে এই যখন এখনও এই রেঞ্জে আসে না, তো এখনও খুব বেশি আতঙ্কিত হয় না। এই রেঞ্জে যদি আসে, তাও মার্কেট ডাউন ট্রেন্ড হবে 5,300 নিচে চলে গেলে। তাহলে মার্কেট যতক্ষণ 5,300 নিচে যাচ্ছে ততক্ষণ ডাউন ট্রেন্ড না, এটাকে আমরা সাইডওয়েজ বা কনসলিডেশন এরিয়া বলতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মার্কেট এখন লং টার্মটা দেখি, যদি আমরা একটু মান্থলি দেখি, তাহলে কিন্তু আমি এখানে আপনাদেরকে একটু আগেই ড্র করা আছে, আমার একটাই দেখাচ্ছি। মার্কেটে এটা আমাদের এই 2010-এর পর থেকেই দেখি, মার্কেটের যদি এই লোগুলো বিশ্লেষণ করি, কয়েকটা লো, যেমন মার্কেটের বেস লো হচ্ছে এখানে একটা হয়েছে, এখানে আরেকটা লো হয়েছিল বেস লো, আরেকটা লো হয়েছিল, এরপর আর এখানে এই লাইনে টাচ করে নেই এখানে, তারপরে এখানে এসে এই লোটা এসেছে। তাহলে মার্কেটে 1টা 2টা 3টা এবং 4টা, এই 4টা লো যদি বেস করি, তাহলে দেখব এই 4টা লো একটা কার্ভ লাইনের মাধ্যমে দ্বারা হয়েছে। অর্থাৎ এই যেখানে যে কার্ভটা রয়েছে, অর্থাৎ একদম সরল রেখা না এটা, অর্থাৎ সরল রেখা আমরা এটাকে কানেক্ট করতে পারবো না সবগুলাকে। যদি আমি এটাকে করতে চাই, এটা ছুটে যাবে, এটাকে করতে গেলে এই 2টা ছুটে যাবে, এইটাকে করতে চাইলেও সম্পূর্ণ মাঝখানেটা আসে না। অর্থাৎ তার মানে এটা একেবারে একটা কার্ভ লাইনের মধ্যে, অর্থাৎ লোগুলা পর্যায়ক্রমে এখান থেকে তো ওপরে ছিল এইটা লো, কিন্তু এরপরে এইটা উপরে হায়ার লো হয়েছে, এটাও হায়ার লো হয়েছে, তাই না? তার মানে এখন যদি দেখছি লোগুলো পর্যায়ক্রমে ওপরে, যদি এখান থেকে আমরা দেখি, যদি আমাদের এই যে আমাদের একটা এর আগে যদি এই যে লাইনটা টেনেছিলাম, এখানে যদি দেখি আপনাকে, অর্থাৎ আমাদের এখন এইটার পরবর্তী আমাদের প্রাইস এর হাইয়েস্ট প্রাইসগুলো দেখি, এটার সাথে আমি এটা কানেক্ট করলাম, এটা আমি তিনটাই সবগুলাই কানেক্ট করে দেখব, এতে একটা কনসিডার হলে হোক, কিন্তু আমাদের সবগুলা টাচ থাকতে হবে। যদি আমি তিনটাকেই টাচ করি, এখানে টাচ করি, তাহলে দেখছি যে রেঞ্জগুলো যদি এখন আমি করি, এখান থেকে প্রাইসগুলো দেখব, এখান থেকে এই কার্ভ লাইন থেকে প্রাইস এই পর্যন্ত উঠেছিল, তারপর এখান থেকে প্রাইস এই পর্যন্ত উঠেছিল, তারপরে প্রাইস এখান থেকে এই পর্যন্ত উঠেছিল। অর্থাৎ এই তিনটা রেকর্ড পাওয়া যায় এই টাচ করার পর, লো টাচ করার পরে মার্কেট কত দূর উঠেছে, তাই না? এখন যদি আমি এই তিনটা রেঞ্জকেই এখানে আমি করেছি, তিনটা রেঞ্জ যদি আমাদের এই লো পয়েন্ট থেকে আমি ধরেছি, তাহলে এই তিনটা লোকে যদি লো পয়েন্ট থেকে ধরে, লং টার্মে মার্কেট 6,000 যদি সমান ধরি, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটা হতে পারে, আমি লোয়েস্টটা যদি ধরি, তাও 6,496 করে 6,000, প্রায় 500 কাছাকাছি মার্কেট যাওয়া লাগে। এটা হচ্ছে এই
বিগত এই সময় ধারাবাহিকতায় যেভাবে মার্কেট মুভ করে আসছে, যে ছোটোটাও ধরি, একটা দীর্ঘ কারেকশন, আমাদের এইসব কারেকশনগুলো 2 বছর বা 2.5 বছর ছিল, মানে বড় কারেকশনটা দেখবেন 2.5 বছর, কিন্তু এইটা 3.5 বছর এবার কারেকশন হয়েছে। মার্কেটে ফ্লোর প্রাইসের কারণে একটা বছর পুরোপুরি আমাদের মার্কেট প্রায় খুব অল্প একটা স্প্রেডে ছিল, যার কারণে এখানে ওই একটা বছর কেনা বেচা হয় না তেমন একটা, এই জন্য ওই একটা বছর দীর্ঘায়িত হয়েছে। তার মানে অন্যান্য আমাদের যদি 25 বছর ধারাবাহিকতায় দেখি, তাহলে দেখব যে একটু দেখিয়েই দিই, ইয়ারলি ক্যান্ডেলস্টিক যদি দেখি, আমাদের দেখবেন যে এইটা এই 95-96 সালের ডেটাগুলো আমাদের অথেন্টিক ডেটা না, এটা যেহেতু অনেক আগের হয়েছে, আমরা সেটা কাউন্ট করব না, 2000 সালের পরেরটা করব। তখন ডিজিটাল মার্কেট যখন থেকে ডিজিটালাইজেশন হয়েছে তখন থেকে ডেটাটা দেখব, তখন অর্থাৎ 2000 সালের পর থেকে যদি দেখি ইয়ারলি ক্যান্ডেল একটা, তার মানে প্রতিটা ক্যান্ডেলস্টিক একটা বছর, তাহলে একসাথে দেখবেন এখানে 2টার বেশি গ্রিন ক্যান্ডেল এর বেশি নাই, অর্থাৎ 2টা পজিটিভ ইয়ারের বেশি একসাথে হয় নাই, আবার 2টা নেগেটিভ ইয়ারের বেশি একসাথে হয় নাই। ঠিক একইভাবে এখানে যদি এখানে দেখেন 2টা নেগেটিভ ইয়ার, 3টা নেগেটিভ ক্যান্ডেল বা নেগেটিভ ইয়ার, 3টা পজিটিভ ক্যান্ডেল একসাথে আমরা দেখছি না। তার মানে এটা একটা মার্কেটের আমাদের হারমোনি, আমাদের মার্কেটের 25 বছরের ধারাবাহিকতায় এখনও 3 বছর টানা কারেকশন হয় নাই। মানে একটা ক্যান্ডেলস্টিক যেহেতু ইয়ারলি, তাহলে 3টা বছর লাল হলে 3টা বছর কারেকশন ধরা হতো। হ্যাঁ, যদি আপনি এটা বলতে পারেন যে 2 বছর কারেকশন হওয়ার পরে যে শ্যাডো নেমেছিল, কিন্তু বছরের শেষ অংশটা পজিটিভ হয়েছে এবছর, কিন্তু এই বছরের বাকি অংশটা, সেক্ষেত্রে 2.5 বছর, এখানেও 2 বছর কারেকশন হওয়ার পর এখানে আমরা শ্যাডো দেখছি নিচে, তার মানে এখানে 2 বছর কারেকশন হওয়ার পর এই কারেকশন হয়েছিল, তারপর মার্কেট বছরের অর্ধেক সময়ে আবার উঠে যে পজিটিভ ক্লোজ করেছে, তার মানে 2.5 বছর কারেকশনের রেকর্ডের আগে ছিল। কিন্তু এবার কিন্তু 3.5 বছর, এইটাখানে এই বছরটা পুরাই একটা জায়গায় প্রায় 4%-এর মতো মনে ছিল, ইয়ারলি স্প্রেড ছিল অনেক কম, ওপর থেকে হাই থেকে যদি আমরা লো ধরি, এখান থেকে তো ক্লোজ দেখাচ্ছে আগের থেকে দেখাচ্ছে, কিন্তু হাই থেকে লোর 4% স্প্রেড ছিল মাত্র। তার মানে আমাদের মার্কেট যদি আমরা দেখি, এখানে একটা বছর, এখানে একটা বছর পুরো মিস গিয়েছে, এখানে একটা বছর, এখানে প্রায় 3.5 বছর, প্রায় 3.5 বছর কারেকশন হচ্ছে যদি এখান থেকে আমরা হিসাব করি, কারণ অক্টোবর মাসের থেকে 2021-এর অক্টোবর মাস থেকে কারেকশন চলছে, সেই হিসেবে প্রায় 3.5 বছর পর মার্কেটটা উঠেছে। তো এই জন্য এইখানে এসে আমরা এমনটা মার্কেটের এত ছোট একটা উত্থান আশা করতে পারি না, মার্কেট একটা বড়ই করতে পারি মার্কেট হয়তো, কিন্তু এই জন্য ভাবছি যে এই যে কার্ভ লাইনটা, আমরা এই কার্ভ লাইনটা অন্তত মেনটেন করতে পারে, যেহেতু আমাদের এখানে আসছে, যতক্ষণ এটা করে, কারণ মার্কেট দীর্ঘদিন যাবৎ 2012 সালের পর থেকেই এই কার্ভ লাইনটা মেনটেন করছে। এখান থেকে যদি আমরা এই যে হাইটা দেখি, এই হাইটাও তো আমাদের টার্গেট, কিন্তু অন্তত এই যে আমরা এই কার্ভ থেকে দূরত্বটাও যদি মাপি, তাহলেও অন্তত মার্কেট এইটা হয়, এই হাইয়ের সমান হয় 6,496, 6,500 ধরেন, এই 7,400, আর যদি আমরা এটাও ধরতে পারি এখানে, আর হচ্ছে এটা হচ্ছে প্রায় 8,000 ইন্ডেক্সের মতো। তা আমাদের ভবিষ্যতেও মার্কেট অনেক সম্ভাবনাময়। তাহলে এখান থেকে যদি আমরা থ্রোন আউট হয়ে যাই, এখান থেকে আমরা যদি ভয় পেয়ে আউট হয়ে যাই, তাহলে আমাদের জন্য মার্কেট যদি অনেক উপরে যায়, আমাদের রিস্ক ফ্যাক্টর বেড়ে যাবে এবং মার্কেটে হয়তো আমরা আর প্রফিটও নিতে পারবো না ঠিক মতো। আবার এখানে যদি আমরা বসে থাকি, আটকে যাই, মার্কেট নিচে পড়ে যায়, সেক্ষেত্রেও ভালো না হবে না। তাহলে আমাদেরকে আর্লি ডিসিশন নেওয়া যাবে না, অর্থাৎ 5,300 নিচে যতক্ষণ মার্কেট না যাচ্ছে, আমরা আবার ডেলিতে চলে আসি, অর্থাৎ ডাউন ট্রেন্ডটা যখন কনফার্ম না হচ্ছে, ততক্ষণ মার্কেট ডাউন ট্রেন্ড আমরা ভাববো না। ডাউন ট্রেন্ড এখনও অনেক দূরে, মার্কেট এখনও সম্পূর্ণ আপ ট্রেন্ডে আছে। এটি ছিল মার্কেট নিয়ে আমার বিশ্লেষণ। এখন এক একজনের এক রকম মতামত থাকতে পারে, সেটি সবার মতামতকে সম্মান করি। আমার যতটুকু, আমার দৃষ্টিতে, আমার স্বল্প জ্ঞানে যতটুকু মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই ভালো থাকবেন, প্যানিকড হবেন না, এবং খুব অন্যদের পরামর্শে বাই সেল করবেন না, এতে ক্ষতিগ্রস্ত হয়। আমরা প্রায় 2007 সাল থেকে এ পর্যন্ত মার্কেটে আছি, বহু মানুষকে ক্ষতিগ্রস্ত হতে দেখেছি শুধুমাত্র অন্যের পরামর্শে বাই সেল করার জন্য। তা আশা করি এইভাবে কেউ হয়তো কয়েকদিনের জন্য লাভবান থাকতে পারেন, কিন্তু আলটিমেটলি আমাদের এমন মানুষ দেখি নাই দীর্ঘদিন যাবৎ যে অন্যের পরামর্শে বাই সেল করে কেউ দীর্ঘ সময় লাভে আছেন, এবং সবাই পুঁজি হারিয়েছেন বেশি। এটা আমাদের প্রায় 17-18 বছর মার্কেটে থেকে এইটা দেখেছি। সো আপনারাও, আমরা যারা নতুন আছেন বা অল্প কিছুদিন হয়েছে এসেছেন, তারা এই জিনিসটা সবসময় করবেন। আপনি যতটুকু কম বুঝেন, আপনি কম ট্রেড করেন, হ্যাঁ, কিন্তু অন্যদের পরামর্শে বাই সেল করবেন না। এতে সাময়িক কিছু মুনাফা হয়তো পাবেন ঠিকই, অন্যরা অনেক প্রলোভন দেখাবে, এমন তাদের আইটেম দেখাবে, এটা বেড়েছে ওইটা বেড়েছে, কিন্তু
এইসব পার্টিগুলো বেশি দিন থাকে না। আমরা 10 বছর আগে এক দলকে দেখতাম, 5 বছর আগে আরেক দলকে দেখেছি, 2 বছর আগে আরেক দলকে দেখেছি, তারাও নাই আর, তারাও শেষ। এখন এখন নতুন দেখছে অন্য দলকে। তো এরা থাকে না মার্কেটে, এরা স্থায়ী না, কারণ নিজেরও স্থায়ী হতে পারে না এবং অন্যদেরকেও ক্ষতি করে। তো এদেরকে ফলো করবেন না, নিজেদের পরামর্শ মানে অন্যদের পরামর্শ করবেন না, নিজে বিশ্লেষণ করা শিখুন। নিজে বিশ্লেষণ করা শিখে যদি মনে করেন এই মার্কেটে আপনি বিশ্লেষণ করতে পারছেন, বুঝতে পারছেন, আপনি থাকেন। আর যদি মনে করেন না এই মার্কেটে আপনার বিশ্লেষণের বাইরে, আপনি বিশ্লেষণ বোঝার বাইরে, তাহলে আপনি অন্য কোনো ব্যবসা যেটা বোঝেন সেটা করেন। অন্যের পরামর্শ বাই সেল করে এই মার্কেট থেকে কেউই কোনো মানে দীর্ঘমেয়াদে কেউ মুনাফা করে যেতে পারে নাই। বেশিরভাগ অনেক পুঁজি হারাতেই আমরা দেখেছি। তাই আপনাদের সকলকে অনুরোধ যে এইরকম প্রলোভন, মিথ্যা চটকদার বিজ্ঞাপন দিয়ে অনেকেই আপনাকে আকৃষ্ট করতে চাইবে, আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাকবে, ইনবক্সে ডাকবে এবং নিশ্চয়তা দিবে 100%। দু একটা আইটেমকে দেখাবে যে তারা সাজেস্ট করেছিল কত বড় হয়ে গেছে, সেগুলাতে দাম বেড়ে গেছে, সেগুলা দিয়ে এগুলো চক্করে পড়বেন না। এগুলা দিয়ে একদম জীবন শেষ। অনেক মানুষকে কান্না করতেও দেখেছি আমরা। বহু মানুষ, কয়েক শত শত মানুষ, তাদের পরিচয় হতো হয়, সবার সাথে কথা হয়, তাদের দুঃখ দুর্দশাগুলো আমাদের নিজেদের চোখে পানি চলে আসে। আমরা এইসব অনেক মানুষের অনেক এরকম ঘটনা সাক্ষী। তা আশা করি নিজের এরকমটা করবেন না, অন্যের পরামর্শে বাইসেল করবেন না। আর মার্কেটকে ভালো আর আর্লি ডিসিশন নেবেন না। মার্কেটে যখন ডিসিশন নেওয়া উচিত তখনই নেবেন। সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করো। আমি মোহাম্মদ আলী সোহেল। আল্লাহ হাফেজ।